নমস্কার, টিম থ্রিল চার্জারে আজ আপনাকে আবারও স্বাগত জানাই আজকের নতুন এই গল্পে। আজকে আমরা শোনাব গোয়েন্দা অমরেশের রুদ্ধশ্বাস কাহিনী, অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায়ের কলমে দ্য গোল্ড স্মাগলার। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক। গোয়েন্দা অমরেশের চরিত্রে দেবাঞ্জন মুখার্জি, মুখ্য চরিত্রে সৌরভ সাহা, রাজ চ্যাটার্জি, বর্ণালী, দিব্যেন্দু দাস, দিব্যেন্দু গোস্বামী, অর্কন এবং আমি অভিক। শব্দ সংযোজনে সুদেষ্ণা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ রাকিব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, লেখক অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায়ের কলমে দ্য গোল্ড স্মাগলার। গোয়েন্দা অমরেশ চ্যাটার্জি বোম্বেতে বোন ভগ্নিপতির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বিকেল 5:15 মুম্বাই সিটি স্টেশন থেকে দুরন্ত এসি 3 টায়ারে চেপে কলকাতা আসছেন। বাম দিকের লোয়ার বার্থটি রিজার্ভ করেছেন। উপরের দুটো বার্থে এখনো কেউ ওঠেনি। ডান দিকের নিচের বার্থে একজন আধুনিকা স্লিম ফিগারের তরুণী বসে আছেন। চুড়িদার পরিহিতা তরুণীটি সুন্দরী, সপ্রতিভ। মিডল বার্থে নেকটাইয়ে দামি স্যুটে সুসজ্জিত এক যুবক অ্যাটাচি মাথার কাছে রেখে আধ শোয়া অবস্থায় বসে। আপার বার্থে একজন সুদর্শন যুবক পাজামা পাঞ্জাবি পরে ল্যাপটপে কাজ করছেন। পরিচয় করে অমরেশ জানলেন এরা বাঙালি, কলকাতা যাবেন। ডান দিকের মিডল বার্থের মিশুকে ভদ্রলোক উপরের বছর 27-এর যুবকটিকে বললেন, দাদা, আপনি কলকাতায় কোথায় থাকেন, কি করেন? যুবকটি বলল, আমি ব্যাংক অফ বরোদার খিদিরপুর ব্রাঞ্চের অফিসার। খিদিরপুরেই বাড়ি। মিশুকে ত্রিশূর্ধ্ব যুবকটি বলল, আচ্ছা আচ্ছা, আমার নাম আশিস সিনহা, আমি আইটি ইঞ্জিনিয়ার, মুম্বাইয়ে ইনফোসিসে কাজ করি। আর ও আমার বোন অনামিকা সিনহা, নিউ আলিপুর কলেজের ফিলোসফির প্রফেসর। উপর বার্থের যুবকটি পরিচয় দিতে বলল, আমার নাম কমলেশ গাঙ্গুলি। তা আপনারা ভাই বোন কি মুম্বাই বেড়াতে এসেছিলেন? আশিস বলল, আমি তো ফ্যামিলি, মানে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে থাকি। বোন বেড়াতে এসেছিল, ওকে আলিপুরের বাড়িতে বাবা মায়ের কাছে দিয়ে আসছি। আপনি মনে হয় ব্যাচেলর, তাই না? হ্যাঁ। ওদের কথা শেষ হতে অনামিকা উঠে দাঁড়িয়ে কমলেশের দিকে মনোহরী আলাপী দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা দাদা, আপনি কি মুম্বাইতে বেড়াতে গিয়েছিলেন? অবিবাহিতা অধ্যাপিকা তরুণীটির প্রতি আকর্ষিত হয়ে কমলেশ বলল, ব্যাংকের কাজে এসেছিলাম। অনামিকা দেবী, আপনি তো প্রায় আমার প্রতিবেশী। নিউ আলিপুরের পাশেই তো খিদিরপুর। অনামিকা মোবাইলের স্ক্রিনের ছবি থেকে চোখ সরিয়ে বলল, জানেন তো, আমার না প্রবাসী বাঙালি দেখলে পরিচিত হয়ে আলাপ জমাতে বেশ ভালো লাগে। অমরেশ বেডিং পেতে শুয়ে জেমস হ্যাডলি চেজের একটি বই পড়ছিলেন। ওদের কথাবার্তা কানে আসছিল। আশিস সন্ধানী দৃষ্টিতে অমরেশকে বললেন, দাদা, আপনি কলকাতায় কি করেন? আপনার পরিচয় জানা হলো না। আমার নাম অমরেশ চ্যাটার্জি, কলকাতায় প্রাইভেট বিজনেস আছে। বলে অমরেশ বইতে মনোযোগ দিলেন। ট্রেন ছাড়ার শেষ মুহূর্তে একজন বাঙালি দম্পতি উঠে পর্দা তুলে ওদের কক্ষে ঢুকলেন। এই স্বাস্থ্যবান চওড়া গোফের মধ্য 30-এর লোকটির যুবতী স্ত্রী প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় ভদ্রলোক বউকে নিয়ে কেন ট্রেন জার্নি করছেন সেটাই অমরেশের কাছে বিস্ময়কর। অমরেশের উপরের বার দুটি তাদের। ভদ্রলোক অনুরোধ করলেন, আমার স্ত্রী 9 মাসে প্রেগনেন্ট। আপনি যদি নিচের বাড়তি ওকে ছেড়ে দেন তাহলে খুব উপকার হয়। সেটা তো আমার মানবিক কর্তব্য। বলে অমরেশ বেডিং গুছিয়ে সুটকেস নিয়ে উপরের বার্থে উঠে গেলেন। কোথায় যাবেন? এই অবস্থায় আপনি স্ত্রীকে নিয়ে ট্রেন জার্নি করছেন কেন? আমি স্ত্রীকে কলকাতায় বেলভিউ হাসপাতালে ভর্তি করব। আমরা মুম্বাইতে থাকি। আমার ইচ্ছা ছিল এখানে নার্সিংহোমে ডেলিভারি হবে। আমার স্ত্রী এখন কলকাতায় মায়ের কাছে থাকতে চায়, তাই নিয়ে যাচ্ছি। লোকটি লোয়ার বার্থে বেডিং পেতে স্ত্রীকে শুইয়ে দিলেন।
ভদ্রমহিলা সায়া শাড়ির ভাঁজে বড় তলপেট সামলে পা ছড়িয়ে শুলেন। বর্ষাকালে বাইরে বৃষ্টি হচ্ছে। এসিতে যদি ঠান্ডা লেগে যায়, ভদ্রলোক হালকা চাদর দিয়ে স্ত্রীর বুক পর্যন্ত ঢেকে দিল। এতে তার স্ত্রী স্বাভাবিক হয়ে স্বস্তি পেল। 20 মিনিট হলো দুরন্ত এক্সপ্রেস ছেড়ে তীব্র গতিতে যাচ্ছে। অধ্যাপিকা অনামিকা কানে হেডফোন লাগিয়ে মোবাইলে ভিডিও গান শুনছে। ঘুরে ফিরে তার আকর্ষণীয় চোখ উপরের বাঙ্কে অফিসার কমলেশকে পরখ করছে। কমলেশ তরুণীর সঙ্গে আঁখি মিলনের জন্য মুখিয়ে আছে। বছর 34-এর অমলেশ ওদের ব্যাকুলতা উপভোগ করছে। চওড়া গোফের ভদ্রলোক মিডল বার্থে উঠার পর আশিস সিনহা বলল, দাদা, আপনি মুম্বাইয়ে কি করেন? নবী মুম্বাইয়ে আমার জুয়েলারি দোকান আছে। লোকটি রত্ন ব্যবসায়ী জেনে আশিস একটি উজ্জ্বল পাথর তার হাতে দিয়ে বলল, আচ্ছা দেখুন তো, এটা পান না কিনা? শ্যামলা পেশিবহুল চেহারার লোকটি মুখে পান পারাগ নিয়ে পাথরটি দেখে বলল, এটা তো কম দামি সবুজ পাথর। পান্না বলে যে দিয়েছে আপনাকে ঠকিয়েছে। না, আমার জ্যোতিষ বন্ধু এমনি পড়তে দিয়েছে। আচ্ছা কমলেশবাবু, আপনার হাতের হীরাচুনের আংটি নিশ্চয়ই আসল রত্ন। আপনি বুঝি খুব জ্যোতিষে বিশ্বাস করেন? আশিসের প্রশ্নে কমলেশ বলল, বিশ্বাস করি, এ দুটি এমপি জুয়েলার্স থেকে কেনা খাঁটি রত্ন। আশিস পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে বলল, কমলেশবাবু, আপনি স্মোক করেন নাকি? না, নেশা নেই, বন্ধুদের অনুরোধে দু একটা খাই। কমলেশের জবাব শুনে আশিস হেসে বলল, আমি চেইন স্মোকার। আমার বোন সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। সিগারেট খাই বলে অনামিকা একটা ভালো ইঞ্জিনিয়ার পাত্রকে পছন্দ করলো না। কত ভালো সম্বন্ধ এসেছিল, কি আর বলবো মশাই। দাদার কথায় লজ্জা পেয়ে অনামিকা বলল, আরে কি হচ্ছে কি দাদা? ভদ্রলোক কি ভাবছে বলো তো? জানেন, আমার সরল দাদা বাড়িতে কি দিয়ে ভাত খেয়েছে তাও আপনাকে বলে দেবে। কমলেশ বলল, অনামিকা দেবী, আমার এ ধরনের সরল মানুষদের খুব ভালো লাগে। এই অনু, তোরা গল্প কর, আমি টয়লেটে গিয়ে একটু ট্রেনে আসছি। বলে আশিস নিচে নেমে কক্ষের বাইরে গেল। পাশের কক্ষটিতে একটি মারাঠি পরিবার রয়েছে। বিপরীতে সাইড বার্থে মধ্যবয়সী কলকাতা নিবাসী বিহারি দম্পতি আছে। ট্রেনের ঝাঁকুনিতে অন্তঃসত্ত্বা মহিলার পেটে কোনো অসুবিধা হচ্ছে। ইশারায় তার স্বামী নিচে নেমে এলো। সে চাদরের ভেতরে হাত দিয়ে স্ত্রীর পেটে কোথায় ব্যথা হচ্ছে বোঝার চেষ্টা করছে। অমরেশ টিফিন কারি খুলে বোনের পাঠিয়ে দেওয়া লুচি মিষ্টি খাওয়ার ব্যবস্থা করছিল। গাড়ির দেওয়া আমিষ খাদ্য খায় না। ওদের স্বামী স্ত্রীর কথায় কৌতূহলী হলো। মোটা গোফওয়ালা স্বামী যাত্রীদের দিকে চোখ বুলিয়ে বলল, প্লেনে এলে মাথা ঘুরত, ট্রেনই ভালো। অনামিকা অন্তঃসত্ত্বা মহিলাকে বলল, নার্সিংয়ের জন্য তো একজন মহিলা আনতে পারতেন। আপনার কি প্রথম ইস্যু হবে? হ্যাঁ, প্রথম সন্তান হবে। মহিলাকে থামিয়ে তার স্বামী বলল, তাড়াতাড়ি করে বেরোনোতে কাউকে আনা যায়নি। আপনি কুমারী মেয়ে, তাই সেভাবে ওনাকে সাহায্য করতে পারবেন না। কমলেশের কথা শুনে অনামিকা লজ্জায় হাসল। রাত 7:30টায় ট্রেনটি ইগতপুরী স্টেশনে থামলে এসি কামরাগুলিতে আরপিএফরা যাত্রীদের ব্যাগ সুটকেস তল্লাশি করছে। তাদের কাছে খবর আছে কেউ সোনার বিস্কুট পাচার করে নিয়ে যাচ্ছে। 15 মিনিট তল্লাশি করে কিছু না পেয়ে ট্রেন ছেড়ে দিল। রত্ন ব্যবসায়ী বলল, এভাবে ট্রেন লেট করিয়ে স্মাগলের মাল খোঁজার কোনো যুক্তি আছে? অমরেশ বলল, ঠিকই করেছে, স্মাগলারদের ধরিয়ে দেওয়া আমাদের কর্তব্য। রত্ন ব্যবসায়ী রিংটোন বাজতে ফোন কানে দিল। ও প্রান্ত হতে কণ্ঠ ভেসে এলো, আমি সিঙ্গাপুর থেকে বিশ্বাস বলছি। তোমরা কোন পথে ইন্ডিয়া ঢুকলে? লাউডস্পিকার দেওয়া থাকায় ফোনের কথা কানে যেতে অমরেশ রহস্যের আঁচ পেয়ে সজাগ হলো। রত্ন ব্যবসায়ী বলল, আমরা সিঙ্গাপুর থেকে সমুদ্রপথে চেন্নাই বন্দরে এসেছি। এখন মুম্বাই থেকে এক্সপ্রেস ট্রেনে কলকাতা বাজারে যাচ্ছি। অমরেশ কিছু অনুমান করলেন। রাত 10টার পরে ওরা ভাই বোন ও কমলেশ লাহিড়ী ডিনার করল। কমলেশ ও অনামিকা দুজনের পছন্দ চিকেন।
আশিস ভেজিটেবল খেতে খেতে বলল, ভাই কমলেশ, তোমার সাথে আমার বোনের অনেক মিল আছে। এই যা, আপনাকে তুমি বললাম, কিছু মনে করলেন না তো? কমলেশ বিনয়ী হয়ে বলল, আপনি বয়সে বড়, তুমি বলতেই পারেন। এখন রাত 11:30 বাজে। ভুসাভাল জাংশন ছেড়ে ট্রেনটি যাচ্ছে। অনামিকা বলল, দাদা, আমি একটু বাথরুমে যাব, তুই আমার সঙ্গে একটু চল না। আজকাল ট্রেনে মেয়েদের উপরে যা অত্যাচারের কথা শুনি, আমার একা যেতে ভীষণ ভয় করে। আমার ঘুম পাচ্ছে রে অনু, তুই জানা, তুই একা যা, কোনো ভয় নেই। অনামিকা বার্থ থেকে উঠে উপরে তাকিয়ে দেখল কমলেশ ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে। দৃষ্টি বিনিময় হতেই কমলেশ বলল, অনামিকা দেবী, চলুন, আমি আপনার সঙ্গে গিয়ে বাইরে দাঁড়াচ্ছি। অনামিকা ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে বলল, বার্থ ছেড়ে বেরোলে টাকার ব্যাগ হাতে নিয়ে যাওয়া ভালো, চোর এসে খালি বার্থ দেখে চুরি করতে পারে। অনামিকার কথা শুনে কমলেশও সুটকেস থেকে মানি ব্যাগ বের করে পাঞ্জাবির পকেটে নিল। অনামিকার কথায় অমরেশের ঘুম ছুটে গেল। টাকা সুটকেসে লক করা থাকলেই সুরক্ষিত, উল্টো আচরণ করছে কেন? ওরা করিডোর দিয়ে বাথরুমের দিকে গেল। রহস্যের গন্ধ পাওয়া অমরেশ একটু তফাতে দাঁড়িয়ে লক্ষ্য করল। অনামিকা বাথরুমে ঢুকে বেরিয়ে এলো। কমলেশের হাত ধরে বলল, দরজাটা একটু খুলবেন? বাইরে শ্রাবণী পূর্ণিমার রাতে প্রকৃতিটা একটু দেখব। দরজা একটু ফাঁক করতে দেখল পাহাড়ের পাশ দিয়ে ট্রেন ছুটছে, জ্যোৎস্নালোকিত সবুজ প্রান্তর। অনামিকা কামনার নজর বাণে বিদ্ধ করে কমলেশকে বলল, তোমাকে তো খুব সুন্দর, একেবারে রোমান্টিক লাগছে। আবেশ বিহব্বল কমলেশ বলল, তোমাকে অপরূপা লাগছে, মনে হচ্ছে কতদিনের চেনা। কমলেশ দরজা বন্ধ করে দিতেই অনামিকা বলল, মনে হচ্ছে আমি তোমার সাথে মিলনের জন্য কতদিন প্রতীক্ষায় ছিলাম। ঝুলন পূর্ণিমার রাতে প্রকৃতিতে যেন রাধা কৃষ্ণের প্রেমের আলোর ছটা লেগেছে। অনামিকা আবেশে বলল, আমি তোমায় পেয়ে সত্যি সত্যি কৃষ্ণ প্রেমে মজে গেছি। লোকেরা বাথরুমে যাতায়াত করাতে ওদের আলাপে ব্যাঘাত ঘটছে। অনামিকা কমলেশের হাত ধরে বলল, চলো চলো না, আমরা এই খালি বাথরুমে ঢুকে গেলে নিবিড়ভাবে তোমাকে একান্ত আপন করে পাবো। কমলেশের মনে হলো অল্প পরিচয়ে স্বর্গের অপ্সরা ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বাধা দেওয়ার ওর শক্তি নেই। বাথরুমে এসে অনামিকা কমলেশকে বুকে জড়িয়ে ধরে বলল, ইচ্ছে হচ্ছে তোমার বন্ধনে আমি রাত কাটিয়ে দিই। কাঙ্ক্ষিত তরুণীর স্পর্শে মোহিত কমলেশ বলল, তুমি কয়েক ঘন্টায় আমাকে এমন আপন করে নিলে, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের রাজা তুমি আর রানী আমি। কথা বলার ফাঁকে অনামিকা ভ্যানিটি ব্যাগ থেকে ক্লোরোফর্ম লাগানো রুমাল বার করে হাতে নিয়ে আবিষ্ট কমলেশের নাকে মুখে শক্তভাবে চেপে ধরল। কিসের রুমাল? বলেই কমলেশের কথা বন্ধ হয়ে গেল। কয়েক মিনিট পরে ও অজ্ঞান হয়ে বাথরুমের দেওয়ালে হেলান দিয়ে ঢলে পড়ল। অনামিকা কমলেশের হাতের হীরের ও চুনির আংটি খুলে নিল। পকেটের 15,000 টাকা ভরা মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে বাথরুম থেকে বেরোলো। অমরেশের অনুমান মিলে গেছে। ও তাড়াতাড়ি কক্ষে ঢুকে নিজের আপার বার্থে উঠে শটান শুয়ে পড়ল। ওর নিচের বার্থে দুজন যাত্রী ঘুমোচ্ছে। অনামিকা আশিসের হাতে আংটি আর টাকার ব্যাগ দিয়ে নিচু স্বরে বলল, দাদা, কাজ কিন্তু ডান। চুপ করে শুয়ে থাক, ট্রেন শেষ রাতে 4:15 নাগপুরে নেমে যাব। আশা করি ওর জ্ঞান আসবে না। কিন্তু যদি ওর জ্ঞান ফিরে আসে? ফিসফিস করে আশিস বলল, তখন পিস্তল দেখিয়ে ট্রেন টেনে নেমে যাব। ঘুমের ভান করে থাকা গোয়েন্দা অমরেশ ওদের কুকীর্তির সাক্ষী রইলেন।
কিছুক্ষণ পর দুজন অবাঙালি ভদ্রলোক অজ্ঞান কমলেশকে ধরাধরি করে ওর বার্থে এনে বলল, আপনাদের বার্থের এই লোকটি বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। অনামিকা লোয়ার বার্থের বিছানা গুটিয়ে নিয়ে বলল, ওকে এখানে শুয়ে রাখুন। কমলেশবাবু আমাদের সঙ্গে এত গল্প করলেন, আহারে ভদ্রলোক অজ্ঞান হলো কি করে? আশিস নিচে নেমে এসে বলল, এ কি, এই তো দিব্যি মানুষটা কথা বলে বেড়াচ্ছিল, কত কথাই না বললো, আর সে সুস্থ সবল লোকটা জ্ঞান হারালো কি করে? একটু জল নিয়ে আসুন তো, মুখে চোখে জল দিলে জ্ঞান ফিরবে মনে হয়। সাইড বার্থের মাঝবয়সী বিহারি ভদ্রলোক বলল, আমরা মুখে জল ছুটিয়েছে, জ্ঞান আসেনি। টিকিট চেকার বলল পরের স্টেশন নাগপুর এলে গার্ডকে বলে লোকটিকে হসপিটালাইজ করতে হবে। চেঁচামেচিতে অন্তঃসত্ত্বা মহিলা ও তার স্বামীর ঘুম ভেঙেছে। রত্ন ব্যবসায়ী বলল, তাজ্জব ব্যাপার, সুস্থ লোকটার কোনো অসুখ ছিল বোঝা যায়নি। অমরেশ কমলেশের মুখে ক্লোরোফর্মের গন্ধ পেলেন। পালস পরীক্ষা করে নিশ্চিত হলেন ক্লোরোফর্ম জাতীয় রসায়ন দিয়ে অজ্ঞান করা হয়েছে। হয়তো ওর মৃগী বা হিস্টেরিয়া রোগ থাকতে পারে। বলে অমরেশ কক্ষ থেকে বেরিয়ে ট্রেনের নির্জন করিডোরে এলেন। রেলমন্ত্রীর দপ্তরের ফোন নাম্বার মোবাইলে সেভ করা ছিল। ও ফোন করে জানালো, ডাউন মুম্বাই হাওড়া দুরন্ত এক্সপ্রেসের AC 3 টায়ার কামরার যাত্রী প্রাইভেট ডিটেকটিভ অমরেশ চ্যাটার্জি বলছি। এখানে একজন মহিলা ছিনতাইকারী এক ব্যাংক অফিসের ভদ্রলোককে বাথরুমে নিয়ে গিয়ে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে মূল্যবান আংটি, টাকা, জিনিস লুট করেছে। মহিলার সঙ্গে এক পুরুষ ছিনতাইকারী আছে। ওরা নাগপুরে নেমে পালাতে চাইছে। ট্রেনে RPF দেখতে পাচ্ছি না। অজ্ঞান লোকটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। নাগপুর স্টেশনে এই কামরায় পুলিশ পাঠানোর ব্যবস্থা করুন। সব শুনে দপ্তরের রাত জাগা কর্মচারী বলল, আপনি এসি কামরার নাম্বারটা বলুন, ট্রেনটি এখন কোথায় আছে? অমরেশ বললেন, AC 3 টায়ার নাম্বার B2। ট্রেন 2 ঘন্টা হলো বুলাসল জাংশন স্টেশন ছেড়ে এসেছে। আমরা নাগপুর স্টেশনের GRP কে জানাচ্ছি। ফোন পকেটে রেখে আশা নিয়ে ডিটেকটিভ অমরেশ আপার বার্থে এসে উঠল। কয়েকদিন আগে রাতে চলন্ত ট্রেনের এক অসুস্থ ব্যক্তি রেলমন্ত্রীর দপ্তরে ফোন করে সাহায্য চান। শেষ রাতে একটি স্টেশনের প্ল্যাটফর্মে স্টেশন সুপার ও পুলিশ স্ট্রেচার নিয়ে দাঁড়িয়েছিলেন। বিপরীতে মিডল বার্থে ব্ল্যাকমেলার মহিলা দিব্যি হেডফোনে মোবাইলে গান শুনছে। উপরের বার্থে তার দাদারূপী বস শুয়ে সতর্কতা অবলম্বন করে প্রহর গুনছে। নিচের বার্থে অজ্ঞান যাত্রীকে দেখে অমরেশের কষ্ট হলো। লোকটি তার নির্বুদ্ধিতার ফল ভোগ করছে। অমরেশের ইচ্ছা হলো খাদ্য সেজে খাদককে ধরবে, এভাবেই ছিনতাইকারিণীকে শিক্ষা দেবে। পরে ও চেন টেনে গাড়ি থামাবে। ও বসে মানিব্যাগের 10,000 টাকা গুনে প্যান্টের পকেটে রাখল। তাই দেখে বিপরীত বার্থের সতর্ক আশিস বলল, দাদা, আপনি কলকাতায় কিসের ব্যবসা করেন? আমি কলকাতার ফুলপুরে আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক। অনামিকা উৎসাহিত হয়ে বলল, অমরেশবাবু, আপনার বাড়ি কোথায়? অমরেশ গর্ব ভরে বলল, অনামিকা দেবী, আমি এখন মৌলালিতে 50 লাখ টাকায় ফ্ল্যাট কিনেছি। আপনার ফোন নাম্বার দিলে আমাদের ট্রেনের পরিচয় আরও অন্তরঙ্গ হবে। অনামিকা আবার লাস্যময়ী দৃষ্টিতে বলল, আপনার ব্যক্তিত্ব কিন্তু বেশ আকর্ষণীয়। আর হ্যাঁ, আপনার ফোন নাম্বারটাও দেবেন, বন্ধুত্ব হলে খুশি হব। কিন্তু আলাপ হওয়ার পর কমলেশবাবুর এই অবস্থা দেখে আমার বেশ কষ্ট হচ্ছে। মনে হয় উনি অসুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। বলে অমরেশ মোবাইলে আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী গানটি একটু শব্দ করে চালালেন। নিচে ঘুমানো রত্ন ব্যবসায়ী ও তার স্ত্রীর অসুবিধা হলো না। অনামিকা বলল, এই গানটা তো রবীন্দ্রনাথ ভগিনী নিবেদিতার উদ্দেশ্যে রচনা করেছিলেন। অমরেশ ভাবে, উচ্চশিক্ষিত লোককে ঠকানোর জন্য তোমাকে প্রফেসর সাজতে হয়। কিছু পড়াশোনা করে অপকর্মে নেমেছ। কোনো যুবক যখন প্রেমে পড়ে, প্রেমিকার উদ্দেশ্যে এই গানটি গেয়ে ওঠে। অমরেশের কথায় খুশিতে উচ্ছল অনামিকা বলল, আমি আপনার কথায় খুব আনন্দ পেলাম।
আশিস ইঙ্গিতে বোনকে কি যেন বোঝালো। অভাবনীয় সুযোগ আশায় বসের চাপে তরুণীটি জীবনের প্রথম পরীক্ষায় এক রাতে 2টো কেস নিচ্ছে। অনামিকা বলল, একটু টয়লেটে যাওয়া দরকার, কিন্তু ভয় হচ্ছে ওনার মতো যদি আমার হাল হয়। আরে ওর অসুখ ছিল, অনু তুই নির্ভাবনায় টয়লেট যা, কিচ্ছু হবে না, যা। অমরেশ বললেন, চলুন অনামিকা দেবী, আমি সঙ্গে যাচ্ছি। আমার সাথে যাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বলে লিপস্টিক রঞ্জিত ঠোঁটে হেসে অমরেশকে চোখের ইশারা করে অনামিকা করিডোরে পা রাখল। অমরেশ তার পিছনে এলো। মাঝরাতে যাত্রীরা সবাই ঘুমোচ্ছে। টয়লেট থেকে ভ্যানিটি ব্যাগ হাতে বেরিয়ে অনামিকা অমরেশের দেহ ঘনিষ্ঠ হয়ে বলল, মোহময়ী রাতে তুমি আমি যেন রাত জাগা পাখি হয়ে মন দেওয়া নেওয়া করছি। অমরেশ মনে আবেশ এনে বলল, আমি প্রথম দর্শনেই তোমাকে ভালোবেসে ফেলেছি। কবির গানে বলতে ইচ্ছা হচ্ছে, ওগো বিদুষী রূপসী তোমায় রেখেছি হৃদয় মাঝে। আরে তুমি তো স্মার্ট, একেবারে সুপুরুষ। তোমার ভালোবাসা পেলে আমি ধন্য হব। বলে অনামিকা অমরেশের কানের কাছে ঠোঁট এনে চাপা সলজ্জ স্বরে বলল, বলছি এইখানে কেউ দেখে ফেলতে পারে, লজ্জা লাগছে। এসো না, আমরা বাথরুমের নির্জনে একাত্ম হয়ে ভালোবাসার রাজ্যে যাব, মনের কথা বলবো। অনামিকা হাত ধরে টানতেই অমরেশ বাথরুমে গিয়ে তার দেহ সংলগ্ন হয়ে দাঁড়ালেন। অনামিকা চোখে কামনার তুফান এনে বক্ষে মাথা রাখল, আর চোখে তাকিয়ে অমরেশের মুখে ভাবান্তর দেখল না। অনামিকা বুঝল লোকটি ওর রূপের মোহে ঘায়েল না হয়ে ওকে ধরার জন্য অভিনয় করছে। ব্যাগের পরিমিত ক্লোরোফর্ম বার করার সাহস হলো না। ক্লোরোফর্ম বার করে আমার নাকে দিচ্ছ না কেন? অমরেশের গম্ভীর কথায় ধরা পড়ে অনামিকা হাত জোর করে কেঁদে ফেলল। দাদা, আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু বিশ্বাস করুন ওই বদমাশ লোকটা জোর করে আমাকে প্রতারণার কাজ করাচ্ছে। আজ লোকটা আমাকে টাকার লোভ দেখিয়ে অপরাধী করে দিল। অপরাধীর চোখে জল দেখে দৃঢ় অমরেশ বলল, আইন সে কথা শুনবে না। তুমি শুধু চুরি করনি, লোকের দেহ মন নিয়ে ছিনিমিনি খেলেছ। ওই যুবকটির জ্ঞান না এলে কি হবে জানো? খুনি হয়ে যাবে। হতাশ অনামিকা বলল, হ্যাঁ জানি, আশিস সিনহা পরিচয় দেওয়া লোকটি গোল্ড স্মাগলার। কলকাতায় ওর জুয়েলারি দোকান আছে। পাশের বার্থের মোটা গোফওয়ালা সিঙ্গাপুরের লোকটার কাছে ও সোনা কেনে। যদি বোন মনে করেন তবে কিছু সত্যি কথা বলবো, দয়া করে শুনবেন। আমার নাম মিতালি রায়। আমি ফিলসফি নিয়ে বিএ পাশ করে অভাবের জন্য ওর দোকানে সেলস গার্লের চাকরি নিই। আমার 10 বছরের ভাই থ্রোট ক্যান্সারে ভুগছে। লন্ডনে নিয়ে গিয়ে ওর চিকিৎসা করতে প্রায় 30 লক্ষ টাকা লাগবে। ওই বদমাইশটা আমাকে ছিনতাইয়ের কাজ করিয়ে ওই টাকা দিচ্ছে। আমি নিজে হাত পুড়িয়ে মরলাম, ভাইটাকেও বাঁচাতে পারলাম না। আমি জানি আমি অনেক পাপ করেছি। অমরেশ মিতালির জীবন কথা শুনে গম্ভীর হয়ে বলল, আমি মানলাম তুমি পরিস্থিতির শিকার, হয়তো নিরুপায় ছিলে। একটু পরে নাগপুর স্টেশনে ট্রেনের কামরায় পুলিশ উঠবে, তোমাদের গ্রেপ্তার করবে, আইন আদালত তোমার বিচার করবে। বলে অমরেশ বাথরুম থেকে বেরোলো। মিতালি অনুশোচনায় বাথরুমের আড়ালে মুখ ঢেকে কাঁদছে। ওকে দেখে আশিস ভয়ে বলল, এতক্ষণ অনামিকা বাথরুমে কি করছে? মিতালি প্রসাধন করে তৈরি হচ্ছে, নাগপুরে নামতে হবে তো। অমরেশের কথায় আশিস আরও ঘাবড়ে যায়। শেষ রাতে ঘুম ভেঙে যাত্রীরা অজ্ঞান কমলেশ লাহিড়িকে দেখে চিন্তায় পড়ে। অমরেশ বাথরুমের কাছে দাঁড়ানো আশিসের দিকে অঙ্গুলি নির্দেশ করে কয়েকজন যাত্রীকে বলেন, আশিস সিনহা নামের লোকটি প্রতারক, ছিনতাইকারী ও স্মাগলার।
ওর নির্দেশে বার্থের একজন তরুণী প্রেমের অভিনয় করে কমলেশ বাবুকে বাথরুমে নিয়ে গিয়ে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে হীরের আংটি, টাকা, ফোন কেড়ে নিয়েছে। চুরি করা চুনি, হীরের আংটি, মানিব্যাগ, ফোন ওই লোকটির কাছে আছে। উত্তেজিত যাত্রীরা আশিসকে ধরতে তেড়ে যায়। ট্রেনটি কষানে আসতে চলছিল। আশিস নামতে চেষ্টা করছিল। সে পিস্তল হাতে ধরে যাত্রীদের হুমকি দিল, কেউ ধরতে এলে গুলি করে মারবো। অমরেশ রিভলভার হাতে নিয়ে সঠিক নিশানায় আশিসের হাতের কবজির একটু উপরে গুলি করল। তার পিস্তল হাত থেকে পড়ে গেল। সে যন্ত্রণায় বসে পড়ল। অবাঙালি যাত্রীরা ওকে ধরে টেনে এনে মারতে শুরু করলো। লোকটির জামা প্যান্ট ঘেটে হিরে চুনির আংটি, মানি ব্যাগ ও ফোন উদ্ধার করে আনলো। ট্রেন নাগপুরে থামতেই জিআরপির ওসি পুলিশ নিয়ে কামরায় উঠে পড়েন। অমরেশ স্মাগলার, ছিনতাইকারী আহত আশিস ও মিতালিকে পুলিশে ধরিয়ে দিল। যাত্রীরা উদ্ধার হওয়া কমলেশের আংটি, মানিব্যাগ, ফোন পুলিশের হাতে তুলে দিল। কমলেশ লাহিড়ীর জ্ঞান এসেছে, একটু ঘোরের মধ্যে আছে। পুলিশ কমলেশকে স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। ও বিড়বিড় করে বলছে, তুমি এভাবে আমায় ঠকালে কেন? আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না, কাউকে না। তাই দেখে গ্রেপ্তার হওয়া মিতালি হাত জোর করে অশ্রু সজল চোখে বলল, কমলেশ বাবু, আমি বড় অসহায়। আমি বিপদে পড়ে আপনাকে ঠকিয়েছি। পারলে এই বিশ্বাসঘাতিনীকে ক্ষমা করে দিন। সে কথা কমলেশের কানে গেল না। অন্তঃসত্ত্বা মহিলার স্বামী অমরেশকে বললেন, আপনি দুটো চিটিংবাজকে ধরিয়ে দেশের কাজ করলেন। অমরেশ বললেন, আরও দুটো বড় চিটিংবাজকে ধরাবো। অমরেশ পুলিশ অফিসারকে নিজের আই কার্ড দেখিয়ে বললেন, আমি প্রাইভেট ডিটেকটিভ অমরেশ চ্যাটার্জি। আমি তদন্ত করে দেখেছি ওই মহিলা প্রেগনেন্ট নয়। মহিলা ও এর স্বামী গোল্ড স্মাগলার। এরা সিঙ্গাপুর থেকে সোনা এনে কলকাতার বাজারে পাচার করছে। ওই মহিলার পেটে লাগানো পাত্রে সোনার বিস্কিট আছে। পুলিশ অফিসার কনস্টেবলকে নির্দেশ দিলেন মহিলার পেটে তল্লাশি চালাতে। চওড়া গোফের লোকটি বলল, অসভ্য কথা বলবেন না। আমার 9 মাসের প্রেগনেন্ট স্ত্রী। খবরদার, স্ত্রীর পেটে হাত দিলে শ্লীলতাহানির অভিযোগ করব। পুলিশ অফিসার ফোনে মহিলা আরপিএফকে ডাকলেন। 4 মিনিটের মধ্যে মহিলা পুলিশ দেহ তল্লাশি করতে কামরায় এলো। স্ত্রী ও স্বামীর মুখ শুকনো কালো হলো। মহিলা পুলিশ ওই মহিলার শাড়ি ও সায়ার ভিতরে তলপেটে লাগানো একটা এনামেলের হাড়ি বের করে আনলেন। হাড়ির ভিতর 25টি সোনার বিস্কুট আছে। সোনা উদ্ধার করে পুলিশ স্মাগলার স্বামী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করলেন। যাওয়ার আগে পুলিশ অফিসার বললেন, ডিটেকটিভ চ্যাটার্জি, আপনি স্মাগলার ছিনতাইকারীদের চিনলেন কি করে? শুনলাম রাতে ইগতপুরী স্টেশনে পুলিশ কামরায় তল্লাশি করেও সোনা উদ্ধার করতে পারেনি। অমরেশ বললেন, ডিটেকটিভের চোখ হলো দূরবীন, আর অপরাধীরা নিজেদের লুকোতে পারে না। দুরন্ত এক্সপ্রেস নাগপুর ছেড়ে হাওড়ার পথে ছুটল। একদিন নাগপুর হাসপাতালে কাটিয়ে কমলেশ গাঙ্গুলি সুস্থ হয়ে কলকাতার বাড়িতে ফিরল। ও বাবা মায়ের একমাত্র সন্তান। ট্রেনের প্রতারণার ঘটনার কথা হাসপাতালে জ্ঞান আসার পরেই ও ফোনে বাড়িতে জানিয়েছিল। সংবাদপত্রে ট্রেনে নাগপুর পুলিশের হাতে প্রতারক ছিনতাইকারী আশিস ও সঙ্গিনী অধ্যাপিকার ছদ্মবেশী মিতালির ধরা পড়ার খবর লেখা হয়েছে। গোয়েন্দা অমরেশের প্রশংসার সাথে কমলেশের বুদ্ধিহীনতার কথাও লিখেছে। রূপের মোহে ফাঁদে পড়া ব্যাংক অফিসারের নিন্দা করেছে। কাগজ পড়ে খিদিরপুরে বরোদা ব্যাংকে কমলেশের সহকর্মীরা ওকে নিয়ে হাসাহাসি ও কৌতুক করছে। নাগপুর কোর্টে অপরাধীকে শনাক্ত করতে ও সাক্ষী দিতে কমলেশ গাঙ্গুলিকে পুলিশ বিভাগ ডেকেছেন। কমলেশ ছলনাময়ী মেয়েটির মুখোমুখি হয়ে এমন কিছু করতে যায় যাতে বন্ধুদের মুখ বন্ধ হয়ে যায়। কোর্টে সাক্ষী দেওয়ার আগের দিন কমলেশ নাগপুরে আসে। বিকালে নাগপুর জেল হাজতে গিয়ে জেলারের সাথে দেখা করে অপরাধিনী মিতালির সাথে দেখা করার অনুমতি চায়। মলিন চুড়িদার পরা, বিনা রূপচর্চায় বিমর্ষ মুখে জেলের গারদ ধরে দাঁড়ানো মিতালিকে দেখে
কমলেশ রাগে উত্তেজনায় ফেটে পড়ে। বলো বলো, আর কতজন পুরুষের সাথে প্রফেসর সেজে প্রেমের অভিনয় করেছো? কতজনকে ঠকিয়েছো? কতদিন ধরে জালিয়াতি করছো? বলো বলো। তরুণী মিতালি হাত জোর করে বলল, বিশ্বাস করুন, শুধুমাত্র আপনাকে ঠকিয়েছি। এর আগে লজ্জা শরম ভুলে আর কোনো পুরুষের সাথে প্রেমের অভিনয় করিনি। আমি যে জুয়েলারি দোকানে কাজ করতাম, তার মালিক আশিস নামের ওই লোকটা আমাকে দিয়ে পাপ কাজ করিয়েছে। আমার 12 বছরের ভাই থ্রোট ক্যান্সারের জন্য কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি আছে। ভাইয়ের চিকিৎসার টাকা দেবে বলে আমায় প্রতারণা করিয়েছে। আমায় শাস্তি দিন, আমার ফাঁসি হলেও আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার ভাইটা বিনা চিকিৎসায় মারা যাবে, আমার এটাই দুঃখ। মিতালি লোহার গারদে দুবার মাথা ঠুকে কাঁদছে। একটু শান্ত হয়ে কমলেশ বলল, তোমার বাড়ি কোথায়? নাম কি আসল? জল ভরা চোখে মিতালি বলল, নাম মিতালি সেনগুপ্ত, কলকাতার রাজাবাজারে বাড়ি। কৌতূহলী কমলেশ বলল, তোমার বাবা মা আছে? 4 বছর আগে আমার বাবা মারা গেছে। বিধবা মা বাতের ব্যথায় শয্যাশায়ী। বাবা স্বর্ণকারের কাজ করে সংসার চালাতেন। আমি বিএ পাশ করে বউবাজারে সোনার দোকানে সেলস গার্লের কাজ করে সংসার চালাতাম। জানতাম না মালিক গোল্ড স্মাগলারদের সাথে যোগাযোগ রাখে। এখন আমার মা ও ছোট ভাইটাকে দেখার আর কেউ রইল না। কমলেশের রাগ কমে গেছে। মিতালির টানা চোখ দুটির দিকে চেয়ে বিস্মিত কমলেশ ভাবে, কি জাদু আছে যা দেখে ট্রেনের কয়েক ঘন্টার পরিচয়ে ও মেয়েটিকে মন দিয়ে বসেছিল। মিতালি বিষণ্ণতায় বলল, জানি প্রতারকের কথা কেউ বিশ্বাস করে না। বিশ্বাস আমি সেই রাতেও করেছিলাম, তবে ভালোবাসার খেলায় আমাকে কেউ হারাতে পারবে না। তোমার উপযুক্ত সাজা হবে। বলে কমলেশ জেলের ভিজিটিং এলাকার বাইরে চলে গেল। পরের দিন আদালতের বিচার সভায় কক্ষটিতে বেশ ভিড় হয়েছে। প্রবাসী বাঙালিরাও এসেছে। অপরাধী আশিস ও মিতালিকে কাঠগড়ায় তুলে সরকারি উকিল ট্রেনে ওদের প্রতারণা ও ছিনতাইয়ের বিবরণ দিলেন। জাজ সাক্ষী হিসেবে প্রতারিত কমলেশকে বললেন, অনামিকা নামের এই তরুণী সেদিন ট্রেনের কামরায় প্রেমের ফাঁদে ফেলে আপনাকে বাথরুমে নিয়ে গিয়ে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে মূল্যবান পাথরের আংটি ও টাকা ছিনতাই করেছিল। না, এই তরুণী বাথরুমে নিয়ে গিয়ে অজ্ঞান করে কিছু চুরি করেনি। কমলেশের জবাবে আদালতে অবিশ্বাসের গুঞ্জন উঠল। জাজ বললেন, অর্ডার অর্ডার, তাহলে কে আপনাকে অজ্ঞান করেছিল? সেই রাতে কামরায় থাকা আশিস নামের ওই জোচ্চর লোকটি জোর করে আমায় বাথরুমে ঢুকিয়ে নাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে আংটি আর মানিব্যাগ চুরি করেছিল। যার পর নাই বিস্মিত মিতালি নিষ্পলক চোখে কমলেশকে দেখছে। কাঠগড়ায় দাঁড়িয়ে আশিস রাগে বিস্ফারিত চোখে মাথা নাড়িয়ে প্রতিবাদ করছে। সরকারি উকিল বললেন, পুলিশ ও প্রাইভেট গোয়েন্দা রিপোর্ট বলছে অপরাধী ছিনতাইকারী আশিসের নির্দেশে এই তরুণী কমলেশ বাবুকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করেছিল। কমলেশ গাঙ্গুলি মনে হয় মেয়েটিকে বাঁচাতে সত্যকে অস্বীকার করলেন। জাজ বললেন, অনামিকা সিনহা ওরফে মিতালি নামের এই মহিলা সেদিন ট্রেনের কামরায় আপনার সহযাত্রী ছিল? কমলেশ বলল, হ্যাঁ স্যার, মিতালি ওই কামরায় সহযাত্রী ছিল, তবে ও কিছু চুরি করেনি। বিচারক মিতালিকে প্রশ্ন করলেন, মিতালি, আপনি অনামিকা নামের ওই জালিয়াতের সাথে ট্রেনে যাচ্ছিলেন কেন? আশায় উজ্জ্বল মিতালি বলল, স্যার, আমি কলকাতায় যে জুয়েলারি দোকানে সেলসের কাজ করি, ওই লোকটি সেই দোকানের মালিক। লোকটি অনামিকা নামে ট্রেনে আমার সিট রিজার্ভ করেছিল। ওর নির্দেশেই আমি ট্রেনে করে যাচ্ছিলাম। সাক্ষ্য শুনে ও প্রমাণ রেখে জাজ বললেন, যাকে অজ্ঞান করে ছিনতাই করা হয়েছে তার কথাই গ্রহণযোগ্য। কমলেশ লাহিড়ির সাক্ষ্য অনুসারে মিতালি কামরায় থাকলেও ছিনতাইয়ে যুক্ত নয়। ট্রেনের যাত্রীরা চুরি হওয়া আংটি, টাকা অপরাধী আশিসের কাছে পেয়েছেন। তাই আদালত নির্দোষ মিতালিকে বেকসুর মুক্তি দিল। মুক্ত মিতালি আদালত কক্ষের বাইরে এলে সাংবাদিকরা ঘিরে ধরে নানা প্রশ্ন করেন। আপনার সাথে কমলেশ গাঙ্গুলির কি পূর্ব পরিচয় ছিল? কেউ বললেন, দিদি, আপনার নামে কুৎসা রটালো কারা?
কমলেশ গাঙ্গুলি আপনার প্রেমিক? কমলেশ কাছে এসে মিতালির হাত ধরে বলল, চলো তোমাকে কলকাতার বাড়িতে মায়ের কাছে দিয়ে আসবো। কমলেশ সাংবাদিকদের ভিড় থেকে বের করে ওকে নিয়ে রাস্তার মোড়ে এলো। মিতালি কৃতজ্ঞতায় তাকে প্রণাম করে বলল, কেন আমাকে পাপের শাস্তি ভোগ করতে না দিয়ে জেল থেকে ছাড়িয়ে আনলেন? আমি নিজে তোমার বিচার করতে চাই। বলে কমলেশ একটি ট্যাক্সি দাঁড় করিয়ে মিতালিকে নিয়ে পিছনের সিটে বসে ড্রাইভারকে নাগপুর রেল স্টেশন যেতে বলল। আমি তোমাকে বিচারের জন্য আমার বাড়ির আদালতে মা বাবার এজলাসে নিয়ে যাচ্ছি। কমলেশের কথায় মুগ্ধ মিতালি বলল, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, শুধু আমার ভাইটাকে যে শেষ সময় হাসপাতালে দেখতে পাবো আমি এর জন্য কৃতজ্ঞ। চিন্তা নেই, তোমার ভাইয়ের চিকিৎসার টাকা সব আমি দেব। বলে কমলেশ ডান হাতে মিতালির গলা জড়িয়ে মুখখানি নিজের বুকের কাছে এনে বলল, তোমার সাজা হলো তোমাকে কোণে সাজতে হবে। আমি তোমাকে বিয়ে করব মিতালি। কমলেশের বুকের শার্টে আনন্দাশ্রু মুছে মিতালি বলল, তুমি খুব সরল, খুব মহান। আমি তোমাকে স্ত্রী করে অফিসে নিয়ে ব্যঙ্গ কৌতুক করা বন্ধুদের উপযুক্ত জবাব দেব। ইয়েস, আইল ডু ইট। বলে কমলেশ আবেশে মিতালিকে বুকে রাখল। দুপুর 2টোর সময় নাগপুর স্টেশন প্ল্যাটফর্মে ওরা হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছে। স্যুট ব্লেজার পরা অমরেশ সিগারেট মুখে ওদের সামনে এসে দাঁড়ালেন। সানগ্লাস খুলে বললেন, আমাকে চিনতে পারছেন? কমলেশ বলল, আপনি মুম্বাই থেকে ট্রেনে আসার পথে আপার স্লিপারে আমাদের সহযাত্রী ছিলেন। মিতালি বিস্ময়ে বলল, উনি ডিটেকটিভ। আমি সেদিন বদমাইশটার আদেশে তোমার পরে ওনাকে ঠকাতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম। এই গোয়েন্দা দাদাকে আমার দুঃখের কথা সবই জানিয়েছিলাম, তাই তো ঈশ্বর আমায় রক্ষা করেছেন। অমরেশের গোয়েন্দা পরিচয় পেয়ে দুশ্চিন্তায় কমলেশ বলল, আপনি মিতালিকে অপরাধী প্রমাণ করতে এসেছেন? ওকে আবার জেলে দিতে চান? অমরেশ বললেন, না, সেটা তো কোর্টেই প্রমাণ করতে পারতাম। স্যার, আজ আপনি কোর্টে থেকেও বিরোধিতা করেননি। কমলেশবাবু, মিতালির প্রতি আপনার সহানুভূতি ও বিচার দেখে খুশি হয়েছি। ও ভালো মেয়ে। ওর ভাইয়ের ক্যান্সার হয়েছে। স্মাগলার আশিস ওকে টাকার প্রলোভন দেখিয়ে অপরাধ করতে বাধ্য করিয়েছে। সেদিন ওর রূপের ফাঁদে পড়ে আপনি কাপুরুষের কাজ করেছিলেন। আজ মিতালিকে মুক্ত করে এনে পৌরুষের কাজ করেছেন। তাই অভিনন্দন জানাতে এসেছি। কমলেশ গোয়েন্দা অমরেশের সাথে করমর্দন করে বলল, ভালো লাগছে। আজও আমরা বাড়ি ফেরার পথে ট্রেনের সহযাত্রী। শেষ হলো গোয়েন্দা অমরেশের রুদ্ধশ্বাস কাহিনী দ্য গোল্ড স্মাগলার। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, গল্পে থাকুন। ধন্যবাদ।